আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি প্রদীপ মুখোপাধ্যায়। শুনতে পেলেন সেই গলাটি। আকাশবাণী শিলচর খবর পড়ছি প্রদীপ মুখার্জি। এবং এই একটি শব্দ দিয়ে, একটি উচ্চারণ দিয়ে আমরা চলুন আজকে টাইম মেশিনে চেপে সেই সময়ে আমরা চলে যাই যখন আকাশবাণীই ছিল আমাদের একমাত্র সংবাদের এবং বিনোদনের মাধ্যম। এবং এই যে ভয়েসটি আপনারা শুনে, এই যে কণ্ঠটি আপনারা শুনলেন, আমি নিশ্চিত আপনাদের অনেকে এই কণ্ঠটি শুনে এই কণ্ঠটি মাধ্যমেই আপনাদের সকাল হতো এবং হয়তো সন্ধেও হতো। প্রদীপ মুখার্জি, আপনারা সবাই তার নাম জানেন, প্রদীপ কুমার মুখার্জি। আকাশবাণী শিলচরের একজন প্রথিতযশা ঘোষক ছিলেন তিনি। এবং ঘটনাচক্রে তিনি এখন বলতে গেলে কোট আনকোট প্রবাসী বাঙালি। প্রবাসী তিনি এখন তার ছেলে এবং মেয়ের সঙ্গে থাকেন। বছরের অনেকটা সময় থাকেন আমেরিকাতে এবং খানিকটা সময় থাকেন দিল্লিতেও। তো সেই প্রদীপ মুখার্জি শিলচর এসছেন এবং আমরা চলে এসেছি তার বাড়িতে। আজকে কথা বলবো প্রদীপ মুখার্জির সঙ্গে। দাদা কেমন আছেন বলুন? ভালো। এতদিন পরে শিলচর এলেন, কেমন লাগছে বলুন? এ তো নারীর টান, ভালো লাগবেই। হ্যাঁ, শিলচরের সবচেয়ে বড় অ্যাট্রাকশন সেটা হচ্ছে শিলচরের খাবার ব্যাপারে সবজি, তার যে স্বাদ, মাছের যে স্বাদ, এটা বিশ্বের কোথাও পাওয়া যায় না। আমি আমেরিকাতে গেছি শুধু না, আমি ইংল্যান্ডে, সুইজারল্যান্ডে, ইটালিতে, এমন কোনো দেশ নেই ইউরোপিয়ান কান্ট্রিজ আমি যাইনি, কিন্তু সেই টেস্ট কোথাও পাওয়া যায় না। যেটা খেলে পরে আত্মাটা মানে প্রাণ ভরে যায়, আত্মাটা খুশি হয়, সেই জিনিস কোথাও পাওয়া যায় না। আর এছাড়া ভারতবর্ষের যে মানুষ, সেই মানুষের সঙ্গে যে আদান প্রদান এবং সে মানুষের সঙ্গে যে সদ্ভাব, যেটা যেভাবে গড়ে ওঠে, সেই জিনিসটা গড়ে ওঠে না বাইরে। বাইরের লোকেরা শুধু টাকার পেছনে থাকে, টাকার পেছনে দৌড়ায়, দে আর ইন দি র্যাট রেস। কিন্তু আমরা এই জীবনে, আমি জানি না অন্যদের কথা, কিন্তু আমি আমাদের জীবনে টাকাকে কোনোদিনও প্রাধান্য দেইনি। আমি কালচার নিয়েছিলাম, আমি কবিতা পাঠ করতাম, আমি নিউজ নিয়েছিলাম, যেটা নাকি আমি শান্তি পাই, কাজ করে আনন্দ পাই, সেটা আমি করতাম। তো এই যে মানে একটা সময় ছিল যখন ধরুন প্রদীপ মুখার্জি আর আকাশবাণীর খবর সমার্থক হয়ে গিয়েছিল শিলচর আকাশবাণীর। তো সেই যাত্রাটা কবে শুরু হয়েছিল আকাশবাণীতে? যে সেটা প্রথম যখন নাকি আমরা চাকরি পেলাম, আমি ওখানে প্রথম ক্যাজুয়াল হিসেবে কাজ করা আরম্ভ করলাম। দ্যাট ইজ 1974। আচ্ছা। 1972-তে প্রথম ঘোষক হিসাবে ঢুকলাম সেখানে। আমি সেখানে প্রথম অ্যানাউন্সার ছিলাম এবং প্রোগ্রামের কাজগুলো করতাম। আকাশবাণী শিলচর শুরু হয়েছিল গিয়ে 1972-তে, 11th August। এবং আপনি 74 থেকে আপনি? আমি 72 থেকে আছি। 72 থেকে, ফ্রম দ্য ডে অফ দ্য ইনঅগারেশন। আচ্ছা 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 আচ্ছা। তো আই এম দ্য মোস্ট সিনিয়র নিউজ রিডার অফ অল ইন্ডিয়া রেডিও, ফার্স্ট নিউজ রিডার অফ অল ইন্ডিয়া রেডিও। আমাকে দিয়ে প্রথম তার আরম্ভ হলো 10 মিনিটের সংবাদ, রাত্রিটা। এবং সেই সময় আমাদের সোর্স ছিল পিটিআই, ইউএনআই আর এসএমএস নিউজ। উই ইউজ টু রেকর্ড ইট ফ্রম গৌহাটি উইথ টেপ রেকর্ডার, এবং সেটাকে আমরা বাংলা ট্রান্সলেশন করতাম। কারণ চিফ মিনিস্টার, রাজ্যপাল, অন্যান্য মন্ত্রীদের বক্তব্য সেখানে জেনারেট হতো গৌহাটিতে। নিউজ জেনারেশনের কোনো পসিবিলিটি শিলচরে ছিল না। দ্যাট ওয়াজ দি হিন্ড্রেন্স। কিন্তু শিলচরে কেন আকাশবাণী তার ব্রাঞ্চ খুললো, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে একটা রিপোর্ট, সিক্রেট রিপোর্ট ছিল যে করিমগঞ্জ এবং লাতু বর্ডার বা বর্ডারিং এরিয়াসে, বাংলাদেশে আজকে যেটা বাংলাদেশ বলে, ওটা পূর্ব পাকিস্তান ছিল, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হলে পরে বলতো, তোমাদের রাষ্ট্রপতির নাম কি? আমাদের রাষ্ট্রপতির নাম জেনারেল এরশাদ। মানে ওই দিকেরটাই বলতো, ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কেউ বলতো না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই উই হ্যাভ স্টার্টেড হিয়ার ইন শিলচর। তো প্রথম তো শিলচর এমনিতেই নেগলেক্টেড প্লেস। তার কারণটা হচ্ছে, একে হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত
প্ল্যান প্রোগ্রাম থাকে, সেখান থেকে সবসময় বিচ্যুতি ঘটে, সবসময় অন্য চোখে দেখে শিলচরকে। বরাক উপত্যকা একটা আলাদা উপত্যকা, একটা আলাদা শ্রেণী, সেখানে সমস্ত এদের ধারণা যেটা রিফিউজিদের বসবাস, এরা বাংলাদেশ থেকে খেদা পেয়ে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ থেকে খেদা পেয়ে এখানে আশ্রয় নিয়েছে। তা আমাদের পরিচিতিটা কি? আমাদের পরিচিতিটা হচ্ছে আমরা আসামে বসবাসকারী বাঙালি, আমাদের নিজস্ব কোনো জমি নেই। এই সময় 70 এর শুরুর দিকে, 70-এর দশকের শুরুর দিকে আকাশবাণীটা শুরু হলো, এবং এই আকাশবাণীকে কেন্দ্র করেই কিন্তু শিলচরে একটা সংস্কৃতি চর্চার তো শিলচরে আগের একটা দীর্ঘ ছিল, এবং এটা একটা অন্যরকম একটা ডাইমেনশন আগে ছিল। যেটা শিলচরে যেটাকে আমি দেখেছি ছোটবেলাতে, সেটা হচ্ছে যে গান্ধীবাগ বলতে একটা জায়গা ছিল, সেখানে বিরাট বড় স্টেজ হতো, এবং সেই স্টেজে ভারতবর্ষের নামকরা সমস্ত আর্টিস্ট, ক্লাসিক্যাল আর্টিস্ট, ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর্টিস্ট, এরা আসতো, তারা গান গাইতো, তারা বাজনা করতো, সেটার হোক, শরৎ হোক, ভোকাল হোক, যে কোনো কিছু হোক, সেই সময় একটা আলাদা পরিবেশ ছিল। সেই পরিবেশটা এখন দেখি না, কারণ ক্লাসিক্যাল মিউজিকের প্রতি মানুষের অ্যাট্রাকশনটা সেরকম নেই, তাদের এত সময়ও নেই ক্লাসিক্যাল মিউজিক শোনার, ঘন্টার পর ঘন্টা বসে কোনো রাগ রাগিনী শুনবে। তো এই যে আপনি যখন শুরু করলেন ঘোষকের কাজটা, যখন শুরু করলেন, আপনার তো কোনো পূর্ব অভিজ্ঞতা তো ছিল না, পূর্ব অভিজ্ঞতা ছিল না। মানে এই যে শুরুর সময়টা বলতে গেলেই মানে স্বশিক্ষিত যেটা বলা হয়, আপনাকে নিজেই ধাপগুলো পেরিয়ে নিজেই শিখতে হয়েছে। সেটার আমাদের সোর্সগুলো খুব কম ছিল। মেইনলি সোর্স ছিল কিছু কিছু অর্গানাইজেশন, কিছু কিছু রাজনৈতিক অর্গানাইজেশন বা অরাজনৈতিক অর্গানাইজেশন, ওরা নিজেদের প্যাডে কিছু কিছু নিউজ ওরা দিত আমাদের। নিউজ মানে ওরা এই জায়গাতেই করেছে, অমুকে অমুক জায়গাতেই বলেছে, রাজনৈতিক নেতা উনি এই আশ্বাস দিয়েছেন, এগুলো আসতো। তখন আমাদের তো কিছু করার ছিল না, ওই বেছে বেছে ওখান থেকে দু এক লাইন করে করে আমরা কিছু কিছু নিউজ দিতাম। সেই স্ক্রিপ্টটা কে বানাতো? সেই স্ক্রিপ্টটা আমি বানাতাম। আচ্ছা, সেই স্ক্রিপ্টটা আমি বানাতাম, এবং সেটা এএনইর কাছে দেওয়া হতো। এএনই না থাকলে পরে নিউজ এডিটরের কাছে দেওয়া হতো, উনি দেখে দিয়ে দিতেন, কোনোদিনও কোনো কারেকশন করেননি, কানেকশন করার দরকার পড়েনি। আমি বলছি যে প্রযুক্তির দিকে তো ধরুন আমিও যখন সাংবাদিকতায় এসেছি তখন একরকম হাতে লিখতে হতো তো অবশ্যই। আমাদের সোর্স যেগুলো আসতো সেগুলো খুব লিমিটেড ছিল, পার্ট টাইম করেসপন্ডেন্ট ছিল। পিটিআই ইউএনআই এর উপরেই আমরা মূলত, ইউএনআই তো সার্ভিস পেতামই না। এখন তো ধরুন মোবাইলের মধ্যে আমি যাবতীয় নিউজ পেয়ে যাচ্ছি। এই যে প্রযুক্তির যে শিফটটা হলো, পার্টিকুলারলি রেডিও যেটা অডিও মিডিয়া যেটা, সেটার ক্ষেত্রে এই যে প্রযুক্তির যে শিফটটা, সেটা কতটুকু ক্ষতিকর হলো না এতে লাভ হলো? না, লাভ তো ডেফিনেটলি হলো। তার কারণটা হচ্ছে যে আমাদের সময় যখন নিউজ পড়তাম তখন শুনেছি মানুষের মুখে যে নিউজের সময় তারা বসে থাকতো, বোতাম খুলে বসে থাকতো, কি নিউজ আসছে, এত আগ্রহ ছিল। কিন্তু নিউজের কোয়ালিটি তো সেরকম কিছু ছিল না, কারণ এখানে নিউজ জেনারেট হতো না। নিউজ জেনারেট হতো গৌহাটিতে, নিউজ শিলচরে কোনোদিনও জেনারেট হয়নি। শিলচরে যেটা হতো সেটা আই শুড সে হোয়াইট টাইগার, এটা এছাড়া কিছু না। তার মধ্যে তো রেস্ট্রিকশন ছিল, যেহেতু সরকারি মাধ্যম, অনেক কিছু ডু অ্যান্ড ডোন্টস ছিল, মানে যেটা ধরুন আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের কাছে যেটা নিউজ, সেটা কিন্তু আবার সরকারি মিডিয়ার কাছে কিন্তু সেটা চেপে যাওয়াটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আচ্ছা, এই যে আপনি মানে প্রযুক্তির এই যে সুবিধার পরেও কিন্তু রেডিও যে মাধ্যমটা, সেটা ক্রমাগত আস্তে 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 তার জনপ্রিয়তা যেটা অর্জন করেছিল সেটা থেকে অনেকটাই সরে যাবে তো। কারণ রেডিও তো একটা চ্যানেল, এখানে যেমন রেডিও যদি লোকাল রেডিও শুনতে হয়, এখন রেডিও বিক্রি হয় কিনা তাও আমি জানি না। অথচ একসময় তো রেডিওই ছিল, একসময় রেডিও সব ছিল। রেডিওর মহালয়া প্রোগ্রাম একটা অভূতপূর্ব প্রোগ্রাম, সেটার তো কোনো রিপ্লেসমেন্ট হয় না। একবার রিপ্লেসমেন্ট করতে চেয়েছো, বিরাট এই যে মানে মহালয়ার ব্যাপারটাই যদি ধরি আমরা, শিলচর আকাশবাণীতে তো মহালয়ার সেই অনুষ্ঠানটাই বাজানো হতো, তো সেটাতে গিয়ে আবার আপনাদের ইয়ে করতে হতো। সকালে যেতাম আমরা, সকালে গিয়ে ভোর 4টার আগে যেতাম, গিয়ে আমরা আগের দিন রাত্রিবেলা স্পুল
রিওয়াইন্ড ফাস্ট ফরওয়ার্ড করে দেখতাম সব ঠিক আছে কিনা, কোনো স্প্লাইসিং ঠিক আছে কিনা, দরকার উপরে বাজিয়ে দেখতাম, পরের দিন সকালে গিয়ে আমরা চালাতাম। আচ্ছা, মানুষের শুনতো, মানুষের জেগে থাকতো, সবাই 4টার সময় উঠতো ঘুম থেকে, উঠে শুনতো। এটা তো ইট হ্যাজ বিকাম এ হ্যাবিট। আজকেও মহালয়া না শুনলে পরে কেমন লাগে। বাইরে গেলে পরে যখন নাকি বাইরে যাই, দিল্লিতে যাই বা অন্য অন্য জায়গাতে যাই, সেখানে তো লোকেদের এই জিনিসটা নেই। আপনাদের যে পরিবার, এটা শিলচরে এটা অভিজাত পরিবার হিসেবে বহুদিন ধরেই পরিচিত আপনাদের। হ্যাঁ, এবং এই পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটা নাম, সেটা হচ্ছে গিয়ে জনস মিল। তো এই জনস মিলের সঙ্গে মুখার্জি পরিবারের যে যোগাযোগটা, সেটা কিভাবে হলো? আমার দাদু উনি কাজ করতেন পিকে দাস ফার্মেসিতে, যখন নাকি প্রথম ঢাকা থেকে এসেছিলেন, এবং পিকে দাস ফার্মেসিতে উনি কাজ করতেন। কারণ পিকে দাস ওনাকে খুব স্নেহ করতেন। কারণ পিকে দাস আমার যে সেই সময় দাদুর যে ঠাকুরদা ছিলেন, উনাকে হেল্প করেছিলেন। আচ্ছা, সেই রিটার্নে দিদিমা উনাকে চিঠি দিয়ে পাঠান, এবং উনি দেখা করলে পরে হি অলসো গট সাম সর্ট অফ বেনিফিট। তো ওখানে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার দাদুর নাম ক্ষেত্রমোহন মুখার্জি। তো উনি ওখানে পিকে দাস ফার্মেসিতে কাজ করাকালীন উনি ফটোগ্রাফি শুরু করেন। নিজে ফটোগ্রাফির প্লেট তৈরি করতেন। প্রত্যেক রবিবার উনার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার নাম ছিল বান্দি। সেই বান্দিটাকে নিয়ে উনি বিভিন্ন টি গার্ডেনে যেতেন, সাহেব মেমদের ছবি তুলতেন। পরের রবিবার তাদের কাছে আবার সেই প্লেটগুলো ডেলিভারি দিতেন, পয়সা দিতেন। এইভাবে উনার জীবন শুরু। এবং একদিন যেখানে পিকে দাসের ফার্মেসিতে কাজ করার সময় জনস মিলের যে শেষ মালিক ছিল মিস্টার টটম্যান, হি ওয়াজ এ ক্লার্জিম্যান। তো 1861 এ আসছে জন এন্ড স্মিল। আমি আমার দর্শকদের একটা জিনিস জানিয়ে রাখি, এই যে আজকাল যে আমরা শপিং মল যাই, শপিং মল তো মূলত হচ্ছে কি একটা ডিপার্টমেন্টাল স্টোর, এবং এটা একটা ভাবা যায় না যে শিলচরের মতো জায়গায় কিন্তু জনস মিল শুরু হয়েছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে, ঠিক না দাদা? হ্যাঁ হ্যাঁ, এই জনস মিলের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে জনস মিলের লাস্ট ওনার মিস্টার টটম্যান, হি ওয়াজ এ ক্লার্জিম্যান। হি কেম to P.K. Das Pharmacy, and he saw my grandfather over there. My grandfather was very smart, and he requested Mr. P.K. Das, why you are keeping him here? He speaks good English. I had a conversation with him. উনি সেই সময় স্টেটসম্যান পত্রিকার এজেন্ট ছিলেন, একমাত্র এজেন্ট। 5-6টা পত্রিকা উনি বিক্রি করতেন। সেই পত্রিকা থেকে উনার ইংরেজি শেখা শুরু। তখন বলে যে ঠিক আছে, আই উইল বি সেন্ডিং হিম, ইউ সেন্ড হিম টুমরো। তো দাদু ওখানে গেলেন। যাওয়ার পরে হি ওয়াজ অ্যাবজর্বড অ্যাজ এ সেলসম্যান পার্সন ওভার দেয়ার। গ্র্যাজুয়ালি বাই অ্যান্ড বাই হি বিকেম ক্যাশিয়ার অফ দ্যাট company, Johns Mill and Company. It was Johns Mill and Company, not private limited. Then Britishers, they were about to leave India because of this independence movement and all. They have taken a decision to quit India. At that time, Mr. Cuthbert, the son of Totman, he came here and he has said, Khetra Babu, you take the responsibility of this. I have enough faith in you. You run this organization. We will not be able to be here. We will have to go back home. Totman Sahib Daduke bollen je Mr. Mukherjee, you work, and you work in such a way, see that Johns Mill stands. It is my life and death question. See that Johns Mill stands. And he nodded his head. He says, I'll see, sir. It stands. Then he has told that none of us, we are going to come back. Our family members are having shares of Johns Mill. You try to buy shares. As far as possible from my side, I will reduce the price. You buy the shares, one day you will become owner of that Johns Mill. And gradually, by and by, he started buying shares. And
He bought it. John and Smil, they were two German brothers. They Oh, came India. এটা মানে হ্যাঁ। দুজনের নামে হ্যাঁ। জন স্মিল। John and Smil, they were two German brothers. They came India. জন and Smil. নট John started John Smil and Company, and Smil started Damchora Tea Estate. আচ্ছা, Smil started Damchora Tea Estate. This was the history. they were original German. history. Then what has happened? Gradually, by and by, they have left. সেটা কোন সাল? It was around 1935, 36, ও বিফোর ইন্ডিপেন্ডেন্স। before independence. মানে ওরা কি জার্মান বলে কি তার আগেই চলে গিয়েছিল? না, ওরা তো ব্যাপারটা হচ্ছে যে এরা তো আগেই গেছে, জার্মানরা তো আগেই গেছে। আচ্ছা, Last descendant was Mr. Totman. He was He a was a clergyman. Britisher. Yeah, he was a clergyman. He was a Highlander. এখানে যে সদরঘাটে যে মসজিদটা আছে, সেই মসজিদটা he has donated the land. It was John Smil land. He was a clergyman. আচ্ছা, এই যে ইন্ডিয়া ক্লাব, he has donated that land. It was John Smil's land. আচ্ছা। স্বদেশী স্কুলের এখানে পেছনে যে গলিতে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার জায়গাটা জন স্মিলের ছিল। আচ্ছা, এটাও দিয়েছে তারা। আচ্ছা। তো জিনিসটা হচ্ছে যে we had golden days, we have seen golden days. I have seen my father, he was very much interested in other affairs because he was known as Prince here. He had a very beautiful face, and he had his schooling here, and after that he left for Calcutta, British Calcutta. Then he started roaming in studios, in film studios. He was very close associate with Pradeep Botbil. He was having close associate with Molina Devi, Bhanu Banerjee at that time. তো এখানে জন স্মিলে তো সেই সময় ব্রিটিশার থেকে ইন্ডিয়ানাইজড হলো। বেসিক্যালি দিস কোম্পানি ওয়াজ সাপ্লাইং মেটেরিয়ালস টু অল টি গার্ডেন্স। এবং ক্ষেত্রমোহন মুখার্জি took over the church. Took over the church. He was the sole proprietor. He was the sole proprietor. He became the sole proprietor after purchasing all All the shares. shares. All shares. And he ran the company successfully. My father at the time, he was in Calcutta. He was brought out from Calcutta because he didn't like that he should visit studios and all. He was brought out here to look after John Smil, and he actually, my father, late father, he ran the business. আচ্ছা, There was another company was here in front of my house in Steamer Ghat Road. It was known as E-Engineering Works. That was established in 1951. And মানে সেটা কিসের ইয়ে ছিল? 1915. It was a regular factory. It had two machines. One is Ruston machine, one is Peter machine, and it was a bell-driven machine. They had electric welding 3 sets, gas welding 4 sets, lathe machines. They had 5 sets. Then shunning machine, then shaping machine, plate bending machine. It was a regular factory. At the time of World War, আপনার Britishers. বাবার সময় থেকে এটা একটু এক্সপানশন হতে শুরু করলো, তাই তো? বাবা সময় ওনারা কন্টিনিউ করেছেন। They have not expanded. আচ্ছা, They have continued. এক্সপানশন যা করেছে আমার ঠাকুরদা করেছে। ঠাকুরদাই করেছেন। এরপরে কেউ এক্সপানশন করতে পারেনি। এরপরে যারা করেছে ডিস্ট্রাকশন করেছে। They have distracted the property. My grandfather, he has bought a house in Calcutta in Bhavanipur. He has bought another house in Frisco Street in Calcutta. Calcutta. You know the Frisco Street is a very posh area. He bought another house over there. He bought a land here as nearby N.N. Chakraborty's house. The Commissioner of Excise, he was there. Then Gautam Chakraborty, Panu Chakraborty, they all left. Gautam Chakraborty is in, I think he's no more. His descendants are there in Calcutta. But Panu Chakraborty, the eldest son, they are settled in USA. They have disposed of their land. It's a huge big near ship body. So the thing is that the things are moving in that way. Then in my family, so long my father was alive, he caught hold of John Smil.
he has made it Indianized from Britishers. When I was a small kid, I used to stay outside the Johns Mill compound. I was not permitted to go because there was some sort of fear in my mind. It is meant for only white people. Only white people, they used to come. We had a club day every Wednesday, club day in Kachar Club, কাছাড় ক্লাব and মানে ওই সময় তো ওই যে চা বাগানের they used to come, everybody. They used to come in Johns Mill for marketing, for purchasing, and ওই সময় একটা ডিপার্টমেন্টাল স্টোরি ছিল, departmental store ছিল. মানে কি কি পাওয়া যেত সে Everything was available. Crockeries, cutleries, dry fruits, warm clothes, shoes, then envelopes, stationeries, then food stuff, tin stuff, vegetables, ham, burger, everything. Everything was available at that time. Cheese. We had মানে the মোস্টলি ওই ব্রিটিশাররাই British item. পারচেজ করতে Purchase করতো। মানে আমাদের যারা মানে শহরের যারা মানুষ হ্যাঁ, ওরা কেউ যেত না। ওরা যেত না। I have seen only one person, Rukmini Das. He was a lawyer of Johns Mill. He was also a shareholder of Johns Mill also. I saw him. He used to get a glass of soda water from Johns Mill in the court every day. One glass he used to get. There was a permanent instruction from my grandfather that you are supposed to না কিন্তু deliver. আপনি তো বললেন যে মানে ক্ষেত্রমোহন মুখার্জি সব শেয়ার কিনে নিয়েছে, হ্যাঁ, সব শেয়ার কিনে তো নিয়েছে। রুক্মিণী দেশেরও কি আবার সেখানে শেয়ার ওখানে উনিকা রেখেছে কারণ লিগ্যাল অ্যাফেয়ার্সের জন্য। লিগ্যাল অ্যাফেয়ার্সের জন্য। লিগ্যাল অ্যাফেয়ার্সের জন্য তো এইটা যে জনস মিলটা সেটা তো এখন এক্সক্লুসিভলি মুখার্জি পরিবারের। এখন এক্সক্লুসিভলি মুখার্জি পরিবারের। আচ্ছা, মুখার্জি পরিবারের এক্সক্লুসিভলি ওখানে জ্যাঠামশাইয়ের শেয়ার ছিল, সেটা উনি দিয়ে গেছেন ওনার মেয়েকে, অসীম রায়ের যে ওয়াইফ ছায়া রায়, ওনাকে দিয়ে গেছেন। উনি বিক্রি করেছেন বাবা থাকতে থাকতে বাবার কাছে। আচ্ছা, কাকার যেটা ছিল কালীপ্রসন্ন মুখার্জি, সেই শেয়ারগুলো বাবা জীবিত থাকতে বাবার কাছে বিক্রি করে গেছে। আচ্ছা, তারপরে যে শেয়ার বাবা যেটা নাকি দিয়েছে, আমাকে কিছু দিয়েছে, আমার ভাই যারা 3 ভাই আছে তাদের কিছু দিয়েছে, আমার এক বোন আছে, এছাড়া আমার খুড়তুতো ভাই বোন ছিল, 1 ভাই 2 বোন ছিল, নন্দা, দীপু, মানসী, দে আর নোমর দেয়ার, তাদেরও শেয়ার আছে 3 জনের, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাদেরও শেয়ার আছে। এখন শেয়ার যাদের নামে থাকে তারা না থাকলেও শেয়ার তো অ্যালাইভ থাকে, অ্যালাইভ থাকে, শেয়ার তো অ্যালাইভ থাকে। ফলে এটা এখন একটা জয়েন্ট হ্যাঁ, ইজ এ ফ্যামিলি ট্রেড, ফ্যামিলি ট্রি। is a family trade, is a private company. আচ্ছা, So naturally, কিন্তু আপনি তো এখন বাইরেই থাকেন, আমি তো শুরু থেকেই বাইরে, বাইরে আমি থাকছেন। শুরু থেকেই বাইরে ছিলাম। তো আপনি মানে এরকম একটা এফ্লুয়েন্ট কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের হ্যাঁ, আমি মানুষের উপর আপনি ঝুঁকলেন রেডিও। আমি বলি, আমি যখন নাকি ঢুকলাম ওখানে, আমি বাবার সঙ্গে 12 বছর কাজ করেছি জনস মিলে। বাবার সঙ্গে আমি 12 বছর কাজ করেছি, সব কাজ বাবার কাছ থেকে আমি শিখেছি। কিন্তু আমি দেখলাম ওখানে থাকাকালীন যে ইফ ইউ হ্যাভ এফ্লুয়েন্সি ইন মানি and if you do not have proper guidance, the children are bound to go in astray. And that has happened with our family. None of them, they have crossed college. তো আমি দেখলাম বাবা আমাকে বারবার বলতেন যে শঙ্কর, আমার ডাকনাম শঙ্কর, তুমি আসো, তুমি জনস মিলে বসো, জনস মিলের ভাতটা নেও। বললাম যে বাবা আমি পারবো না, কারণ যারা নাকি আছে এরা সম্মান দিতে জানে না, সম্মান নিতে জানে না, দে আর নট প্রপারলি গ্রুমড, আমি পারবো না। আমি কি করবো? আমি যে যারা ওরা আছে, আমার তো আরও 3 ভাই আছে, ওদের দিয়ে দাও, ওরা চালাবে, ওদের উপরে ভার দিয়ে দাও, দিলে পরে ওরা চালাবে। So you distance yourself. I went out because the thing is that the atmosphere became such obnoxious. তারপরে আপনি মানে এই ব্যবসার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে থাকলেন না, আমি না থেকে আপনি রেডিওতে সরে গেলাম। রেডিও আমি তো আই জয়েন্ড হলি ক্রস স্কুল ফার্স্ট অফ অল, এবং হলি ক্রস স্কুলে আমি 1970-তে জয়েন করেছিলাম। 70 থেকে 74 অবধি কাজ করেছি আমি হলি ক্রসে। ফাদার মার্টিন, হ্যাঁ, আপনি টিচার ছিলেন সেখানে? হ্যাঁ। আচ্ছা, I started my life as a teacher. আচ্ছা, I was teaching English, particularly in class 8, 9, 10, আচ্ছা। in higher classes. তারপর আপনি আকাশবাণীতে, তারপরে আমি আকাশবাণীতে। আকাশবাণীতে আপনার
চাকরি জীবন কত বছরের ছিল? আকাশবাণীতে আই ওয়ার্ক 37 ইয়ার্স। 37 ইয়ার্স। ততদিনে তো মানে এই যে অডিও মিডিয়া যেটা, সেটা তো ইভলিউশন হতে 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 অনেক কিছুই দেখেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু এই দিকের আমি একদম শেষের দিকে চলে এসেছি আমাদের সাক্ষাৎকারে। এই দিকের যে মানে অনেকেরই একটা অভিযোগ থাকে, আমাদের এখানে যারা বাচিক শিল্পী যারা, হ্যাঁ, তাদের উচ্চারণগত একটা ব্যাপার, এটা আঞ্চলিক প্রভাব থাকবে, আঞ্চলিক প্রভাব থাকবে। ডায়ালেক্ট ইট চেঞ্জেস ইন এভরি 60 কিলোমিটার। আজকে শিলচরের বাঙালি যে ভাষায় কথা বলে, সেই একই ডায়ালেক্টে করিমগঞ্জের লোক কথা বলতে পারে না। তার সিনসিয়ার এফোর্ট, আমরা যেটা বলি যেটা প্রমিত বাংলা, যেটা যেটা মান্য বাংলা, যেটা সেটাও তো একটা শেখার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কালচার যদি করো, হোয়াট ইউ ক্যানট লার্ন, ইউ ক্যান লার্ন এভরিথিং। When a Bengali gentleman can speak English in a fluent way with the dialect of the Britishers, why you will not be able to speak Bengali within your chest language, within your chest dialect? আজকে বিদ্যাসাগরের বাংলা, আপনি যে এতদিনের যে আপনার অভিজ্ঞতা, এই যে বাচিক শিল্প নিয়ে এই যে আপনার অভিজ্ঞতা, সেখান থেকে কি আপনি কি দেখছেন? শিলচরে এই শেখার তাগিদটা রয়েছে কি? এখানে লোকেদের স্কোপটা রয়েছে কি? তাগিদ থাকলে ওটা স্কোপ তো লাগবে। এখানে স্কোপ আছে, কেউ কেউ যদি চেষ্টা করে, দে ক্যান ডু ইট। বাট দ্য থিং ইজ দ্যাট, যে ভয়েস যে জিনিসটা, ভয়েস থ্রোর যে জিনিসটা, সেই জিনিসটা পিক আপ করতে হবে। হাউ ইউ মাস্ট নো হাউ টু থ্রো ইউর ভয়েস, হাউ টু মেক ইট অ্যাট্রাকটিভ। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট, এখানে একটা স্থানীয় লোকেদের একটা ফিলিং আছে, আমরা সিলেটি, সিলেটি ভাষা আমরা ছাড়বো না, সিলেটি কথা আমরা বলবোই, বাড়িতেও বলবো, বাইরেও বলবো, কারণ সিলেটি ভাষার এটার কোনো বিকল্প হয় না। তো এখানে তো হাত দেওয়া যায় না, এটা স্পর্শকাতর ব্যাপার। আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘদিন বাইরে রয়েছেন, মানে আমেরিকার মতো জায়গায়, সেখানে রেডিও মাধ্যমটা এখনো কি জনপ্রিয়তা আছে? ওখানে রেডিওটা কিন্তু মানুষের শোনে, এখনো শোনে। বাট দ্য থিং ইজ দ্যাট, শোনে আমাদের মতো লোকেরা শোনে, যারা নাকি এল্ডারলি পার্সন তারা শোনে। ইয়াংরা তো তাদের মিউজিক ইজ ডিফারেন্ট। সে আমাদের সময় আমরা ইংরেজি শুনতাম, প্যাটবুনকে শুনতাম, জিম রিভসকে শুনতাম, টম জোন্সকে শুনতাম, এঙ্গেলবার্ট হ্যাম্পারডিককে শুনতাম, এদের শুনতাম, স্কিটা ডেভিসকে শুনতাম। এখন তো এগুলো না, এখন তো সব অন্যরকমের। এখন চিৎকারটা বেশি, মেলোডিটা কম। মিউজিক মানে আমরা ইন্ডিয়ানরা ধরে নেই মেলোডির জায়গাটা হারিয়ে যাচ্ছে। যখন নাকি একদম শেষের একটা প্রশ্ন, আপনারা যখন আকাশবাণীতে ছিলেন, বা শুরুর দিকে তো আকাশবাণীর একটা বিশাল রমরমা ছিল, শিলচরের যেটা নাগরিক জীবনের সঙ্গে আকাশবাণী একটা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। এখন তো আকাশবাণী বলুন বা দূরদর্শন, সেটার তো একটা খুব ক্ষয়াটে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সাইডলাইন হয়ে গেছে, কারণ এর জন্যে গভর্নমেন্টের ডিসিশনও রেসপন্সিবল, আমাদের টেস্টও রেসপন্সিবল, কারণ উই প্রেফার টু সি থিংস। যেটা নাকি আমাদের চোখের সামনে দেখতে পাই, ওটা কেন শুনতে যাব আমরা? না, এটা তো আছেই, ধরুন এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্টের অ্যাপেথির জন্য আমাদের এখানে আকাশবাণী বলুন বা দূরদর্শন মার খেয়ে যাচ্ছে। তো এটা কি আপনি বুঝতে পারেন এই জিনিসটা? বুঝতে তো পারি, নিশ্চয়ই পারবো না কেন? তার কারণটা হচ্ছে যে যেটার নাকি দরকার, একটা নিউজ ডিপার্টমেন্ট করতে গেলে পরে সেখানে নিউজ সংবাদ পাঠক দরকার, সেখানে এএনই দরকার, সেখানে এনই দরকার, এবং এটা বাংলা কালচার সম্বন্ধে তার পুরো অভিজ্ঞতা জানা দরকার, বাংলা সেন্টিমেন্ট যে জিনিসটা সেটা তার জানা দরকার। দাদা, একদম শেষে আমাদের একদম লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনার যে এই এতদিনের যে অভিজ্ঞতা আকাশবাণীতে থাকার, সেটার থেকে দাঁড়িয়ে, সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে এই যে শ্রাব্য মাধ্যম যেটা, রেডিও মাধ্যম যেটা, সেটা আবার একটা রিভাইভাল হতে পারে? এটা যদি স্থানীয় জনগণ চায়, তাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, এবং এটার সঙ্গে সহযোগিতা করতে হবে সরকারকে। কারণ সরকার বরাক উপত্যকা এমনিতেই অবহেলিত, সব ব্যাপারেই অবহেলিত, শুধু রেডিওর ব্যাপারে না, শুধু টেলিভিশনের ব্যাপারে না, সব ব্যাপারেই অবহেলিত। এখানে বাঙালি থাকতে হয় দেখে আছে,
তারা দয়া করে আশ্রয় দিয়েছে, আমরা সেই আশ্রয় নিয়ে বসে আছি। আমাদের নিজেদের মাতৃভূমি নেই, আমরা আমাদের পরিচিতি আসামে বসবাসকারী বাঙালি, আমরা বাংলাদেশেরও বাঙালি নই, আমরা বাংলাদেশের বাঙালি হতে চাই না, আমরা পশ্চিমবঙ্গেরও বাঙালি নই। মানে আমরা আজকে এই নোটিশ শেষ করছি যে আপনি আশাবাদী, আবার এটা রিভাইভাল হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই রিভাইভালটার জন্য একদিকে সরকারের আগ্রহটা থাকতে হবে, মানুষেরও আগ্রহটা থাকতে হবে। চর্চা হলে পরে তো হবেই, চর্চা হলে পরে হবেই। এখন কেউ যদি ধরে বসে এইভাবে যে আমার মাতৃভাষা সিলেটি ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষা নয়, তাহলে পরে তো ভুল। সিলেট হচ্ছে বাংলা ভাষারই একটা অঙ্গ, এই অঙ্গকে তো বাদ দেওয়া যায় না। এবং সিলেটের যে ভাষা বা সিলেটের যে সংস্কৃতি, ইট ইজ ভেরি রিচ। সিলেটের যে ধামাইল নাচ, সিলেটের যে অন্য অন্য যেগুলো লোকগীতি আছে, এগুলো তো অন্য কিছু দিয়ে আপনি করতে পারবেন না। আমার কথাটা হচ্ছে যে আপনার কনভারসেশনাল যে কথাবার্তা, যেটা নাকি অ্যাকসেপ্টেড নর্মালি বাই রেডিও বা অ্যাকসেপ্টেড বাই নর্মালি বাই দূরদর্শন, সেই জিনিসটা আমাদের ফলো করা উচিত। অন্তত ভাষার দিক থেকে আমাদের একাত্ম হওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ।